কেন আপনি চাঁদাবাজি শুরু করলেন? আপনার কাছে একটু শুনতে চাই, সরাসরি প্রশ্ন। আসাদ আব্দুল্লাহ, কোথায় চাঁদাবাজি করেছেন? কারণ বড় সড় অভিযোগ এসছে আমার কাছে, শুনতে চাই। আপনি একটা গাড়িতে বসেছেন, এর আগে কি এই গাড়ি কি আপনার ছিল আগে? যদি 1 টাকা খাওয়ার কোনো প্রমাণ থাকে যে কারো কাছে, যে আমরা কোনো বিশেষ কোনো সুযোগ সুবিধা দিয়েছি, পদায়ন করেছি, বদলি করেছি, চাঁদাবাজি করেছি, কারো কাছ থেকে 1 টাকা চেয়েছি কোনো কারণে, সেক্ষেত্রে সেটা প্রমাণ দিক। সিম্পল, ওপেন চ্যালেঞ্জ, প্রমাণ দিক। আমি 1 কোটি, 2 কোটি, 20 কোটি, 50 কোটি টাকার হিসাব না, সেটা হচ্ছে জাস্ট 1 টাকাও যদি হয়। দেখেন, আমাদের বিরুদ্ধে যে এই অভিযোগগুলো আনা হচ্ছে, এগুলো কিন্তু এখন না। যখন আন্দোলন যা কিছু ঘটে, যা কিছু রটে, তার কিছু হলো ঘটে বা কিছু আমরা হয়, হাসান আব্দুল্লাহ যদি প্রমাণ দিতে পারে, তখন কি করবেন আপনি? দেশের বিদ্যমান যে আইনি কাঠামো রয়েছে, বিদ্যমান যে আইন ব্যবস্থা রয়েছে, সে আইন ব্যবস্থা অনুযায়ী যে কোনো শাস্তি আমরা, এবং সর্বোচ্চ যে ড্রাইভার, আমি সেটা মাথা পেতে নিব। এই শোতেই আপনি বলেছিলেন যে আপনার কাছে একজন পুলিশ অফিসার 10 কোটি টাকা নিয়ে ঘুরছে, তারা কি যোগাযোগ করেনি? সেই 10 কোটি টাকার লোক কি আপনি একদম পুরোপুরি ফেলে দিয়েছেন বা আমরা তো অবশ্যই আমরা যোগাযোগ বন্ধ করে দিয়েছি। আমরা 5ই আগস্ট পরবর্তীতে রাষ্ট্র কাঠামোর যেই ধরনের জটিলতা, সেই জটিলতা আমরা দিন দিন যত বেশি যাচ্ছে, তত বেশি আমাদের সামনে প্রকাশিত হচ্ছে, উন্মোচিত হচ্ছে। 5ই আগস্ট পরবর্তী সময় রাষ্ট্র কাঠামোর যে জটিলতাগুলো, সেটি তত বেশি স্পষ্ট ছিল না এখন যতটা বেশি স্পষ্ট। এখন যদি হতো, আমি তাকে ধরাই দিতাম। এখন যে বিষয়টা হচ্ছে, ভাই, প্রমাণ যদি থাকে, তাহলে প্রমাণের ভিত্তিতে, আমি বললাম তো, প্রমাণ যদি থাকে, একটা প্রমাণ দিচ্ছেন নাকি সার্জিসটা সহকারে আপনি দায়িত্ব নিয়ে বলছেন? কারণ সার্জিসের ব্যাপারে আমি সার্জিসের ব্যাপারে দায়িত্ব নিতে পারি। সার্জিস না, শুধু সার্জিস না, আমি আমার যে বৈষম্য ছাত্র আন্দোলনের অধিকাংশ নেতাকর্মী আমি দেখেছি, যারা স্টিল হচ্ছে এই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে, তারা এই ধরনের বিতর্কিত কোনো কার্যক্রমে এখনো পর্যন্ত জড়িত না। যদি জড়িত থাকে তাহলে প্রমাণ আসুক। আপনার যে দ্বিতীয় যে প্রশ্ন, সেটা হচ্ছে আমার ইনকাম সোর্স কি, আমি গাড়ি পাচ্ছি। এবং আপনার নতুন, আপনি সবসময় গেঞ্জি গাড়ি দিয়ে থাকেন, এখন নতুন পাঞ্জাবি, আপনার গাড়িটা কি গাড়ি? আচ্ছা, এক নম্বর বিষয় হচ্ছে আমার ইনকাম সোর্স। আমি শিক্ষক, আমি পড়াই 2016 সাল থেকে, 2016 সালের সেপ্টেম্বর থেকে। আপনি ইউটিউবে যদি সার্চ করেন হাসনাত আব্দুল্লাহ ইংলিশ ক্লাস বা হাসনাত আব্দুল্লাহকে, আমি আমার ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটিতে আমার স্টুডেন্ট রয়েছে। 2017 পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিতে যারা ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, বি ইউনিট এবং ডি ইউনিটে, তাদের অধিকাংশ হচ্ছে আমার স্টুডেন্ট। আমার লক্ষাধিকের উপরে স্টুডেন্ট রয়েছে, এবং আমি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। আমার ইউনিভার্সিটি যখন শুরু হয় তখন থেকে আমি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। আপনারা আমার প্রতিষ্ঠান সম্পর্কে আপনারা খুঁজে নিতে পারেন। আমার প্রতিষ্ঠান সম্পর্কে প্রত্যেক বছর আমার একটা প্রতিষ্ঠানে 100 কোটির উপরে টার্নওভার হয় প্রত্যেক বছরে 100 কোটি টাকার উপরে টার্নওভার হয় প্রত্যেক বছর। আপনারা খুঁজে নিতে পারেন। বাংলাদেশের অ্যাডটেক প্ল্যাটফর্মে কে চিনে না? আমার নিজস্ব প্ল্যাটফর্ম আছে, একটা হচ্ছে আমি শেয়ার হোল্ডার, আরেকটা হচ্ছে আমার প্রতিষ্ঠাতা, আমি ডিরেক্টর। আমি পড়ানোতে ইনকামের সাথে আমি রিলেটেড হচ্ছে 2016 সালের সেপ্টেম্বর থেকে। আমার প্রকাশনাও ছিল। বাংলাদেশে এডমিশন রিলেটেড স্টুডেন্টরা আমার ইউটিউবে ইংলিশ ক্লাসও তো আছে। আমি তো এখনো ক্লাস করাই। আমি লাস্ট ক্লাস দিয়েছি 1 সপ্তাহ আগে। আমি প্রত্যেকদিন অলমোস্ট ফজরের পরে রাতে 2টা 3টা আমার কোর্স, যেহেতু আমি এখনো শেষ করতে পারিনি। 25টা ক্লাস নেওয়ার কথা ছিল, আমি ক্লাস নিয়েছি এখনো পর্যন্ত 16টা 17টা। আমার একটা ক্লাসের পেমেন্ট ছিল, সাগর ভাই, 25,000 টাকা। একটা ক্লাস 25,000 টাকা। এখন না, এটা হচ্ছে 2022 সালে একটা ক্লাস নিলে আমাকে 25,000 টাকা পেমেন্ট করতে হতো। আপনারা খুঁজে নিলে পারেন, 25,000 টাকা একটা ক্লাসের জন্য। তো একটা স্টুডেন্টের জন্য আই ওয়াজ অলওয়েজ ফাইন্যান্সিয়ালি সাউন্ড, সিম্পল। এখন আপনারা খুঁজে নিতে পারেন, খুঁজে নিয়ে দেখতে পারেন যে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির ব্যাপারে আপনি চ্যালেঞ্জ করেছেন, কেউ আপনার কোনো ধরনের কজ দেখাতে পারবে না। কোনো প্রমাণ হলে আপনি যে কোনো শাস্তি মাথা পেতে না, যে প্রচলিত আইনে চর্চা। আওয়ামী লীগকে পুনর্বাসন করবার দায়িত্ব হাতিয়ে পড়ে। তার মানে যে আপনাদেরকে নিয়ে যে একটা আগে থেকে একটা ধারণা ছিল যে আপনার ছাত্রলীগ করেছেন, ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ, আপনার ছাত্রলীগ থেকে এসছেন, হয়তো তখন আপনার কিছু করতে পারেননি। এখন আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য একটা প্রথম স্টেপ নিয়েছেন, যে কাউন্সিলর যারা রয়েছে আওয়ামী লীগের, তাদেরকে আপনারা পুনর্বাসন করছেন। কেন? তারা কি অপরাধী না? একটা আমার বিষয় হচ্ছে, আমি একদিনের জন্য ছাত্রলীগ করে নাই, একদিনের জন্য ছাত্রলীগ করে নাই। আমি একটা ভিডিওর মধ্যে আপনি গোলাম রাব্বানীকে ভাই 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 বলে কংগ্রেচুলেশন করেছেন। একটা ভিডিওর মধ্যে, ছোট্ট একটা ভিডিওর মধ্যে কম হলো 20 বার ভাই বলেছেন। আপনার সাথে কি সম্পর্ক ছিল তার গোলাম রাব্বানীর? তার সাথে ছবিও আছে। আপনি যে রাব্বানীর প্রসঙ্গটা আনলেন, রাব্বানী, আমি একা কিন্তু একটা আন্দোলন করেছিলাম। বিষয়টা এইটা আমার প্রথম আন্দোলন না, আমি একা একটা আন্দোলন করেছিলাম। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং এর লাল ফিতার দৌরাত্মের বিরুদ্ধে। এই আন্দোলনটা আমার একা ছিল। ওই আন্দোলনে তখন আমি স্মরণ করতে চাই যে আমাদের এই যে আক্তার ভাই ছিলেন, তারপর হচ্ছে জাহিদ রাজ ছিলেন, তারপর হচ্ছে মহিউদ্দিন রনি, রাব্বানী ভাই এসে সংহতি জানাইছিল।
রাব্বানি ভাই ওই আন্দোলনে সংহতি জানাইছিল। আমি মানে ভয় পাচ্ছিলাম যে কোনো সময় ছাত্রলীগ আক্রমণ করতে পারে, আমরা ওইটা প্রস্তুতি ছিলাম, কারণ ক্যাম্পাসে তখন যে কোনো ন্যায্য আন্দোলনে ছাত্রলীগ হচ্ছে তখন অ্যাটাক করতো সব সময়। তো তখন রাব্বানি এসে একটা পপুলিস্ট একটা গ্রাউন্ড ক্রিয়েট করার জন্য সে আমাকে সমর্থন জানায়। তা আন্দোলন যখন সফল হয়, আন্দোলন যখন বিশ্ববিদ্যালয় ডিজিটাইজেশন হয়, তখন আমি রাব্বানিকে থ্যাঙ্কস জানাই। আমি হসপিটালে ভর্তি ছিলাম, যেহেতু আমি আমরণ অনশনে ছিলাম, আমরণ অনশন প্রায় দীর্ঘ 2 দিন আমার অনশনে ছিলাম, তখন আমি রাব্বানিকে থ্যাঙ্কস জানাই যেহেতু সে হচ্ছে সাপোর্ট দিয়েছে। এখন বিষয়টা এমন না যে ছাত্রলীগ কর্মী হিসাবে ছাত্রলীগের আমার ইউনিভার্সিটির যদি কোনো ছাত্রলীগ কর্মী কখনই দেখাইতে পারে যে আমি ছাত্রলীগের প্রোগ্রাম করেছি, ছাত্রলীগের পক্ষে থেকেছি, ছাত্রলীগের বিরুদ্ধে যে যারা সবসময় হলে থেকে এবং সবচেয়ে ডিপ্রাইভ বিজয় 71 হলের প্রথম যে পলিটিক্যাল কারণে সিট পাইনি সেটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। মেরিট অনুযায়ী আমি প্রথম সিট পাই, কিন্তু আমাকে সিট বঞ্চিত করা হয় এবং তৎকালীন সময়ের সভাপতি ফকির রাসেল আহমেদ আমাকে 11 তলায় উঠিয়ে আমাকে বলেছিল আমি যদি আর সিটের জন্য যাই তাহলে আমাকে 11 তলার ছাদ থেকে ফেলে দেওয়া হবে। আমি ওই সময় তৎকালীন সময়ের প্রভোস্ট শফিউর রহমান, ওই সময় আসিফ স্যার, আর আমার হাউস টিউটররা ছিল, উনাদের থেকে আপনারা খুঁজ নিতে পারবেন যে তখন থেকেই ছাত্রলীগের বিরুদ্ধে বা তার আগে থেকে ছাত্রলীগের বিরুদ্ধে যদি কারো অবস্থান থাকে সেটা হচ্ছে আমি। বিএনপির যারা হচ্ছে আপনার জামাতের এই ওই পক্ষটা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। এবং আপনি গতকাল দেখেছেন যে বিএনপির মির্জা ফখরুল সাহেব উনি কিন্তু নভেম্বরে একটা চিঠি দিয়েছিলেন যেন এই যে উপজেলা চেয়ারম্যানদেরকে করা হয়। তো ওনারা ওই 2টা রেফারেন্সে, এবং হচ্ছে মির্জা ফখরুল সাহেবও যেহেতু চিঠি দিয়েছেন, এই সার্বিকভাবে ওনারা যেটা চেয়েছেন যে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনের পক্ষে ছিলেন, যারা হচ্ছে বিএনপি এবং জামাতের রাজনীতি করেছেন, তাদের যেন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়, সেজন্য ওনারা কথা বলতে চেয়েছেন। আমরা নিয়োগ দেওয়ার মালিক না, আমরা জাস্ট প্রস্তাবনা আকারে আমরা বলেছি আমাদের জায়গা থেকে সেটাকে কমিশন করে দিয়ে সেটার ফিজিবিলিটি টেস্টের মধ্য দিয়ে, যেহেতু তারা 3 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে, সেটাকে কিভাবে ফিজিবল করা যায় সেটার জন্য আমরা কথা বলবো। কাউন্সিলররা যারাই গত শেষবারের নির্বাচিত হয়েছে এরা সবাই আগের সরকার কোনো না কোনো ভাবে তারা সুবিধাপ্রাপ্ত, অথবা তারা নির্বাচনের মধ্যে কোনো না কোনো দয়া বলুন সমর্থনে সরকারের একটা সমর্থন ছিল, সে কারণে তারা কাউন্সিলর হতে এই তো পরিবেশ ছিল। সে কারণে জনগণের প্রশ্ন হলো যে ওইসব কারণে বা ওইসব নির্বাচন যেগুলি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে যারা কাউন্সিলর হচ্ছে তারা তো সবাই বিতর্কিত, নির্বাচনটাই তো বিতর্কিত ছিল। আমরা যেহেতু আমি ব্যক্তিগতভাবে জায়গা থেকে গতকালের পর্যালোচনার পরে আমার কাছে যেটা মনে হয়েছে, এই নির্বাচন কাঠামোর মধ্য দিয়ে আওয়ামী নির্বাচন কাঠামোর মধ্য দিয়ে যারা এসছেন তারা ফেসিসকে অ্যানাবেল করেছেন, কোলাপ করেছেন, সুতরাং তাদেরকে কখনোই হচ্ছে আমরা পুনর্বাসন করার কোন প্রক্রিয়াতে আমি ব্যক্তিগতভাবে আমার কাছে পরবর্তীতে মনে হয়েছে, দেখেন মানুষের যে যদি একটা চিন্তার মধ্যে ফিক্স থাকে যে দুনিয়া যদি উল্টায়ও যায় আমি যেটা বলছি সেটাই ঠিক, সুতরাং এটা হচ্ছে এক ধরনের রেডিক্যালিজম। এই যে অভ্যুত্থানের একটা বিষয় কি, এই যে হাসিনার এই মনোভাবটা ছিল, যেহেতু আমি বলেছি তার মানে ঠিক, যেহেতু আমি একবার বলে ফেলেছি তার মানে ঠিক, অবস্থান চেঞ্জ করতো না। আমাদের নতুন ইনফরমেশনের ভিত্তিতে, অভিজ্ঞতার ভিত্তিতে, পর্যালোচনার ভিত্তিতে, সমালোচনার ভিত্তিতে আমি আমার পূর্বের অবস্থানকে চেঞ্জ করার জন্য যদি আমার মধ্যে উদারতা না থাকে তাহলে আমি কখনোই পরিবর্তনশীল না। আমি বলেছি গতকাল যে প্রোগ্রামে গিয়েছি ওই 2টা এক্সাম্পলের কারণে গিয়েছি, কিন্তু গতকালের মানুষের পর্যালোচনা আমার ব্যক্তিগত আবার নিজের পুনঃপর্যালোচনার পরে আমার কাছে মনে হয়েছে আমার যে প্রাথমিক যে স্ট্যান্ড যে এই আওয়ামী লীগের নির্বাচনে যারাই অংশগ্রহণ করেছে তারাই হচ্ছে ফ্যাসিস্ট সরকারকে অ্যানাবেল করেছে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত সার্বিক পর্যালোচনা। এই চিন্তা থেকে আমার কাছে মনে হয় বা আমি যেটা বলবো বা আমার বিশ্বাস হয় যে 3টি ইলেকশনে বা প্রত্যেকটি ইলেকশনে যারা নির্বাচিত হয়েছে, অংশগ্রহণ পর্যন্ত করেছে, পরবর্তী গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য দূরে রাখা যেতে পারে, তাদের বিরুদ্ধে তাদেরকে আমরা ফ্যাসিস্ট অ্যানাবেলার হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। জামাতপন্থী বিএনপি পন্থী আপনাদের পন্থী হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আপনাদের শুরু এক্সিস্টেন্স মাত্র আপনাদের শুরু হয়েছে, আপনাদের পন্থী হওয়ার সুযোগ নেই। যারা জামাতপন্থী বিশেষ করে বিএনপি পন্থী যারা ছিল তারাই আপনাদের সাথে যোগাযোগ করে এবং তাদেরকে আপনারা যাচাই বাছাই করে তাদেরকে নিয়ে আপনারা হয়তো রাজনীতি করবার সুযোগ দিবেন না দিবেন, এই নিয়ে পরবর্তী আপনার সিদ্ধান্ত নেবেন। আমার প্রশ্ন হলো যে মিটিংটা আপনারা করেছেন গতকালকে, সেখানে জামাত বিএনপির কোনো প্রতিনিধিত্ব ছিল না? জামাত বিএনপির কোনো মানে সাংগঠনিক তাদের জামাত ইসলামের অথবা বিএনপির তাদের রাজনৈতিক কোনো প্রতিনিধিত্ব সেখানে ছিল না? ছিলেন তো আপনারা কয়জন যাদের সাথে বা জামাত আর বিএনপির কোনো সম্পর্ক নাই? কিন্তু যারা নির্বাচিত হয়েছে তারা দাবি করছেন তারা জামাত এবং বিএনপি থেকে তারা নির্বাচিত হয়েছেন। আচ্ছা, এখন তাদেরকে আপনারা সেই সুযোগটা দেওয়ার জন্য চিন্তা করছেন, এই তো? কারণ দেখেন কমিশন করে দিয়ে পর্যালোচনার ভিত্তিতে যদি মনে করে থাকে, কারণ
এখানে সামনে জানুয়ারি মাস আছে, এখানে স্থানীয় প্রশাসন, একটা প্রশাসকের আমলাদের পক্ষে স্থানীয় প্রশাসনের সার্বিক যে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে পূর্ণাঙ্গভাবে করা যাচ্ছে না, হচ্ছে না। সেই জায়গা থেকে পর্যালোচনা সাপেক্ষে আরো যারা পলিসি মেকার রয়েছে, পলিসি মেকারদের সাপেক্ষে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এটা তো ধ্রুব সিদ্ধান্ত না। অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিবেন, দিয়ে পর্যালোচনার ভিত্তিতে যে সিদ্ধান্তটা বর্তমানে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হবে সেই সিদ্ধান্তটাই নিবে। আমরা আমাদের জায়গা থেকে এটা প্রস্তাবনা ছিল, যেটা কমিশন করে দিয়ে এটাকে পুনঃপর্যালোচনা করা যেতে পারে। আচ্ছা, তার মানে এখন চূড়ান্ত হয়নি কোনো কিছু? না, এটা চূড়ান্ত আমরা চূড়ান্ত করার আমরা না। রাইট, ডেফিনেটলি। জি, আর দ্বিতীয়ত আপনারা কি আসলে নির্বাচনে আর আপনাদের এই যে মানে শেষ প্রশ্ন, আপনারা রাজনৈতিক দল করছেন কিনা এবং রাজনৈতিক দল হিসেবে সামনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন কিনা, শেষ প্রশ্ন, ছোট্ট উত্তর। আমরা রাজনৈতিক মানুষ, এখন মানুষের মধ্যে একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এই রাজনৈতিক আকাঙ্ক্ষা প্রতিফলনের জন্য যদি মানুষ মনে করে থাকে তারা আমাদেরকে বেছে নিবে, সেক্ষেত্রে আমরা মানুষের যে সিদ্ধান্তটি, সেই সিদ্ধান্তটিকে আমরা বিবেচনা করব। সিদ্ধান্তটা কি মানুষ আগে দিবে যে আপনার রাজনৈতিক দল বানান, নাকি আপনার রাজনৈতিক দল বানানোর পর মানুষের কাছ থেকে নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন যে আপনারা রাষ্ট্র পরিচালনার জন্য মানুষ ভোট দিয়েছে কিনা? আমি জানতে চাচ্ছি যে এখন কি আপনারা রাষ্ট্র নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যে রাজনৈতিক দল গঠন করেন সেটা কি নিয়েছেন কিনা, বা সেটা করার কি কোনো প্রচেষ্টা করছেন কিনা? না, সেটা এখনো করা হয়নি। নির্বাচনমুখী কোনো রাজনৈতিক দল এখনো করা হয়নি, কিন্তু পরিকল্পনা আছে কিনা? আমি তো বললাম আমরা 5ই আগস্ট পূর্ববর্তী সময়ের যে কর্মসূচি, আন্দোলন, সবগুলো মানুষের সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছে। মাঠ থেকে দাবি এসছে, আমরা ইন্টারপ্রেট করেছি এবং সেটা আমাদের মাধ্যমে বাস্তবায়ন করেছি। ঠিক একইভাবে আমরা জনমতকে সবসময় প্রাধান্য দিতে চাই, গণমানুষের আকাঙ্ক্ষাকেই প্রাধান্য দিতে চাই, মানুষের সিদ্ধান্তকেই আমরা সর্বাগ্রে দেখতে চাই। এবং সবার আগে বাংলাদেশ এই সিদ্ধান্ত, বিএনপি গতকাল এই টাইটেল একটা প্রোগ্রাম করেছে এবং খুবই চমৎকার প্রোগ্রাম হচ্ছে, হয়েছে, গানের প্রোগ্রাম হয়েছে, সেটাও খুবই চমৎকার হয়েছে। বিএনপির সাথে কি কোনো দূরত্ব হয়েছে হাসনাত আব্দুল্লাহ? আর এই শেষ প্রশ্ন জবাব দিয়ে আপনাকে ছেড়ে দিব। আপনি যাচ্ছেন একটা আপনার গ্রামের বাড়িতে যাচ্ছেন, আমি যদি জানি, খুব ব্যস্ত সময় পার করছেন। আমরা এই শেষ প্রশ্নটা শুনেই হাসনাত আব্দুল্লাহকে বিদায় দিচ্ছি। প্রিয় দর্শক, বিএনপির সাথে কোনো দূরত্ব হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, মোটামুটি একটা গ্যাপ তৈরি হয়েছে, এটা একটু শুনতে চাই আসলে কি? বিএনপির সাথে ভুল বোঝাবুঝির জায়গা থেকে আমাদের জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে যে বিএনপির যারা রাজনীতি করছেন প্রথিতযশা রাজনীতিবিদ, তো সেই জায়গা থেকে তাদের অভিজ্ঞতা এবং আমরা তাদেরকে আহ্বান করব, তরুণদের যে আগ্রহ, তরুণদের যে সৎ সাহস, তরুণদের যে আত্মবিশ্বাস এবং সততা, সেইটাকে যেন তারা মূল্যায়ন করেন। তারা যেন এই রাজনীতিতে প্রতিপক্ষ যে যেন মনে না করে, সেটাকে তারা যেন প্রতিযোগিতা না মনে করে সহযোগিতার একটা সম্পর্ক গড়ে ওঠে, সেদিকে যেন তাদের একটা পদক্ষেপ থাকে। সেটা আমার মনে হয় যে পরবর্তী রাজনৈতিক যে পথটা, এই পথটাকে আরো বেশি প্রশস্ত করবে। জামাত ইসলামের সাথে আমাদের পূর্ববর্তী রাজনৈতিক যে দলগুলো রয়েছে, ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সবার প্রতি আমার একই আহ্বান যে তরুণদের যে সাহস, তরুণদের যে সততা, তরুণদের যে আত্মনির্ভর হওয়ার, রাজনৈতিক আত্মনির্ভর হওয়ার যে আকাঙ্ক্ষা, সেটিকে মূল্যায়ন করে এবং একটি সহযোগিতামূলক সম্পর্ক যেন তাদের সাথে থাকে, তাদের অভিজ্ঞতা যেন সেটার সাথে ব্ল্যান্ড করতে পারে। এটি যেন প্রচেষ্টা তাদের কর্মসূচির মধ্যে, তাদের রাজনৈতিক কাঠামোর মধ্যে, তাদের রাজনৈতিক দিকের মধ্যে এই বিষয়গুলো যেন প্রতিফলিত হয়।